আমি আসলে প্রথম প্রশ্ন কামাল ভাইয়ের কাছেই আসতে চাই। কামাল ভাই, প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সহ আপনাকে প্রশ্ন করি। জনাব শরীফ ওসমান হাদী, একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইবো। জনাব মাসুদ কামাল, আপনি জানেন যে আমরা গত পরশুদিন এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন, আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই কথা বলেছিলেন। আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে, সেনা প্রধানের অধীনে না, তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে, আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো সরকার প্রধানের জানার কথা। তিনি বলেছিলেন যে না, এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, আমি তাকে কোট করছি, কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না। তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন, তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ম্যান্ডেট দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে, ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন, এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন। তারপরই আমরা দেখলাম শাম্মী হক, আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি, তিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম বলছেন। মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই, আপনি তো সবকিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আমরা এখন কাকে বিশ্বাস করব? মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে, তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা, কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার, ক্ষমতার কেন্দ্র, ডিজিএফআই এজেন্সি, যেটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে, সেইটাকে আপনি কি বলবেন? সরকার প্রধানকেও আপনি এইভাবে কিভাবে দেখেন? মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি, জনাব আসিফ মাহমুদ সজীব ভাই বলছেন যে এই যে ইশাককে মেয়র হতে না দেওয়া, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই, আসিফ মাহমুদ সজীব ভাই দেখেছেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায়, সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, এবং সেটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে। তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার, ইউনূস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবো আমি জানি না, সরি এত লম্বা প্রশ্ন করার জন্য, কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম। কামাল ভাই, আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছে এটা শুনবো। জি কামাল ভাই, আপনি প্রথম যে কথাটা বললেন, একটা কথা বললেন এখানে, আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো, আমি আসলে কাউকে বিশ্বাস করবো না, আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা, এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের। এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভাই যেটা বলেছেন, আমি মানে সব তো আমার একসঙ্গে মনে থাকবে না, আমি যেগুলো মনে আছে এগুলি বলি। উনি যেটা বলেছেন এজাজের নিয়োগটা উনি জানতেনই না। উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন যে উনি জানেন উনি খুব একটি যোগ্য লোক, তো উনি আবার জানতেন না কিভাবে বলেন? উনি যদি ব্যক্তিগত প্যাডে চিঠি লিখেছেন, উনি নিজে সিগনেচার করেছেন। কারণ আমি একটু ছোট করে জানতেন না, আমি একটু ছোট করে বলি, আসিফ মাহমুদ যখন উনি বলছেন আমি জানতাম না, আমি একটু ছোট করে বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে, মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না, সরি এটা আমার বলা উচিত নাই, উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেই জন্য উনি চিঠি দিয়ে এটা কাজটা করছেন, এটা আমি বুঝছি উনার কথায়। এটা এখন হয় সাংবাদিক করছে, এটা হয়। উপদেষ্টা পরিষদ কখনো একজন লোককে বলবে তুমি চিঠি লেখো, উপদেষ্টা পরিষদ মিটিং করে তারাই তো সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আমরা তো ভাই কিছু কিছু জানি, কিছু কিছু বুঝি সিস্টেমটা। ওকে, তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখানেও কিরকম হয়েছে যে উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিও না, তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল, ওই রায়টা কি ছিল? হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে? এবং ওনারা কি বুঝেন না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে? দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোরা হয়েছে, অনেক পানি ঘোরা অনেকে করেছেন। ইশরাক সাহেব তার রাজনীতি করেছেন, বিএনপি তার রাজনীতি করেছেন, সবাই করেছেন। তো ওনাদের সমস্যাটা কি? শাহাদাত সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশরাক সাহেবের হলো না কেন? একই তো কারণ, একই জিনিস, তো একই বিষয়, একই জিনিস, সমস্যাটা কোথায়? এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল। তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে, এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে। বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন, ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে। কথাগুলি সিম্পল। দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে, ডিজিএফআই সেটা আপনি যে বলেছেন, এটা তো আসলে সরকার প্রধানের হাতে। এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না, উনি ডিজিএফআই আগা 5 তলা চেঞ্জ করলেই পারেন, করেন না কেন?
এগুলি আসলে কিছু না। আমি বলি আপনাকে, ওনারা যেগুলি বলে না, এ করতে যায় না, ও করতে যায় না, আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর, এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন 8 তারিখ তারা ক্ষমতায় আসলেন, 8 তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের 2-1 পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না। কেউ বলতো না। এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই। এবং এখন পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছর আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে, পাবেন না। মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে। সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি, করছেটা কি, এটা আপনি বলেন। তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে? কোন দিক দিয়ে পাচ্ছি? উত্তরের যে সিটি কর্পোরেশনের নিয়োগটাকে আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে? কিন্তু কাউলা এখানে আমাদের একমাত্র যোগ্যতা একটা এনজিও চালিয়েছেন পরিবেশ বিষয়ক এবং আরেকজন উপদেষ্টার কাজী, এই তো তার যোগ্যতা। কিন্তু কামাল ভাই, আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই, আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল 2-4টা চুরি বাটপারি করা ছাড়া? শুনেন, সিটি কর্পোরেশনে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না, আমি ধরে নিচ্ছি। সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন, ধরে নিচ্ছি চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি? যে জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে এটা বুঝান না ভাই? উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। তখন আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি কি দেখে? আপনার সাথে তার খাতির আছে? সে আপনার দস্ত লাগে? ব্যাপারটা কি বুঝান আমারে ভাই? এখন আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু মাসুদ, কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাইছেন না কোন তরফে? কিন্তু কামাল ভাই যদি এখন ডক্টর ইউনূস আসিফ মোহাম্মদ সজীব ভাইকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিচ্ছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ওরে জওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠি দিয়ে নিয়োগ দাও, তা আসিফ মোহাম্মদ সজীব ভাই আর কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে বলি এই কথা আসিফ মোহাম্মদ সজীব ভাই বলুক। বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে, সে বলছে যে এটা বলে থাকে অন রেকর্ড বলছে, যদি আপনাকে অন রেকর্ড বলে থাকে তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমরা কেন বসালেন, কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্ন উঠছে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্ন উঠছে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে আমি ভাববো উনিও দুর্নীতি করছেন। আপনি কি কামাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি কি ওই ডিজিএফআইটা নিয়ে আর কোনো কিছু বলবেন যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে, আসিফ মোহাম্মদ সজীব ভাই বলতেছে, নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে, এনসিপিও বলতেছে, এটা নিয়ে কি আরেক দুই লাইন বলবেন আপনি, যে মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে সত্যি সত্যি কি এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা? এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা? আমার হাতে কোনো তথ্য প্রমাণ নাই। আবার করতেও পারে, আবার করতে নাও পারে। এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই, তাও আমি বলবো না। সমস্যাটা কি হচ্ছে আমি বলি, যদি কিছু করে অথবা না করে, যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায়, যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে, তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা, আমারও মানসিকতা চাই। তখন আমি করি কি, যদি আমি নিজে দোষী হই, আমি কিন্তু আমার দিকে তাকাই না, আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দায়ী। আমরা করে কি আমার দিকে তাকাই না, আমি একটা ভিলেন খুঁজে বেড়াই। যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না। ওকে ওকে, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন কামাল ভাই। আমি আপনাকে এই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই। জনাব হাদি, একই প্রশ্ন, আমি প্রশ্নটাকে এরকম করতে চাই, আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে, সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে, এবং এইটার জন্য এটা আপনি সরকার প্রধানকে, সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা? আমি আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ার অবস্থা দেখেই বলতে চাই, চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার, যিনি রিমান্ডে ছিল, তার একটা ভিডিও ফাঁস হয়েছে, সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন। জনাব হাদি। আসসালামু আলাইকুম, আর ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল, তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না। আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে। যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে,
এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে, তাকে রাখতেও হয়, কিন্তু আমাদের জুলাইয়ের পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা, আরো বেশি প্রফেশনাল করে তোলা। ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের, সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যেই ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল, এরকম এনএসআই, ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল। তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে, তারা প্রফেশনালি রিয়াক্ট করবে। আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই, ধরেন এই যে 5ই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সবাজার গেল। আচ্ছা, এনসিপির যে লোকজন কক্সবাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো, এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে, বিএনপি ক্যাশ করবে, জামাত ইসলামী ক্যাশ করবে, বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে, তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না। এইটা হলো পলিটিক্স, এই পলিটিক্সটা চলবে। কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন, কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন, সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো, এইটা কি এজেন্সির কাজ? আমরা এই প্রশ্নটা কেন করছি না? আমরা বারবার বলছি জনাব হাদি, আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন, আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আপনি ডিজিএফআই প্রফেশনাল কথা বলতেছিলেন। 15 বছর হাসিনার শাসনে ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে। আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময়, তারপর এটা বেগম খালেদা জিয়ার সময়, 9/11 এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে এটা ওরা মনে করে। এই ডিজিএফআই কিন্তু, আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন? কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না। ওকে 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 খালেদ ভাই, আমি একটু আপনাকে বলি, আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত 10 মাস ধরে দিয়েছি কমপক্ষে 100 বার, মিডিয়াও এটা প্রচুর আছে। আবার আপনাকে আবার আজকে বলি, রিপিট করি, এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার। এই দুটোই তার ক্ষেত্রে সত্য। সে সব থেকে জনসমর্থিত সরকার, গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে, এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না। ব্যাপার হলো এটা, এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না, এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে। কিন্তু এখানে একটা দেখেন, ডক্টর ইউনূসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে, এটা আমরা কিন্তু অ্যাড্রেস করি। আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউনূসের উপরে প্রথমে যাবেই, এটা যাওয়া অবশ্যই যাবে। কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা, যেদিন ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র 3টা উপদেষ্টা পদ খালি ছিল। এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি, ডক্টর ইউনূস আসার পরে আর মাত্র 3টে পদ খালি ছিল। তখন আমরা ডক্টর ইউনূসকে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে, এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর, আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে। কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো, যেমন আপনি আমার সরাসরি এটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক। আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন, আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন, এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন। এইটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন, ওইটাই হলো বাংলাদেশের জন্য